নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুক্রবার সন্ধেবেলা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। বৈঠক হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের পিসি এবং অফিসিয়ালি তৃণমূলের এয়ার অ্যাপারেন্ট, তাই তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে আবার নতুনত্ব কি আছে? 28 অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা দেখেছেন, আমার তো অভিষেককে দেখে সেদিন শরৎচন্দ্রের দেবদাসের কথাই মনে পড়েছে। অনেক দিনের না কামানো দাড়ি, বিমর্ষ, যেন কেউ তাকে জোর করে সভাস্থলে নিয়ে এসেছে। এবং নিজের বক্তৃতায় অভিষেকের সেই চিরাচরিত ভঙ্গিতে চ্যালেঞ্জ করার ওই ঢক্কানিনাটটুকু বাদ দিলে, প্রাইভেট মেম্বার্স বিল আনার হুঙ্কারকে গুরুত্ব না দিয়ে একটা বিষয়কেই আমি গুরুত্ব দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সরাসরি বলেছেন যে কেন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করছে না। 28 অগস্ট মানে 29 অগস্টের পরের দিন আনন্দবাজার পত্রিকায় ভিতরের পাতায় মমতা অভিষেককে এক ফ্রেমে নিয়ে একটা ছবি বেরিয়েছিল। ইংরেজিতে একটা লাইন আমার খুব প্রিয়, জানেন? ফটোগ্রাফস লাইক এ পোস্টকার্ড মেল্ট থ্রু হিস্ট্রি। ছবি অনেক কথা বলে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। আনন্দ আশ্রমের এই গানটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারপরে 29 তারিখে 30 অগস্ট শুক্রবার অভিষেক মমতার বৈঠক। দেখুন, অভিষেকের দাবি খুব পরিষ্কার, এর মধ্যে কোনো ঢাকঢাক গুড়গুড় নেই। অভিষেক চাইছে প্রশাসনের কিছু খোলনলচি বদলাতে, প্রশাসনে তার নিজের অনুগামীদের নিয়ে আসতে, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উপমুখ্যমন্ত্রী করুক, এই দাবি আছে, তার অনুগামীদেরও আছে। অভিষেক তার অনুগামীদের তোলা দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন এমন খবর আমার কাছে নেই। তাহলে বলতে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ইচ্ছা আছে রাজ্য মন্ত্রিসভায় যোগদান করে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো। কারণ 3 বারের সাংসদ, এবারে তৃণমূলের জয়ের পিছনে অভিষেক এবং আইপ্যাকের ভূমিকা আছে অনস্বীকার্য। কেউ অভিষেককে পছন্দ করতে পারেন, কেউ সমালোচনা করতে পারেন, কিন্তু এই কৃতিত্বটা তাকে দেয়া উচিত। প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, তারপরেই অভিষেক আর মমতার বৈঠক। এখন প্রশ্ন হলো, অভিষেকের দাবি মেনে মমতা কি তাকে মন্ত্রিসভায় সামিল করবে? এখনো পর্যন্ত সেই ইঙ্গিত কিন্তু নেই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী পদ সৃষ্টি করতে চান না। নিজের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও উপমুখ্যমন্ত্রীর পদে এই মুহূর্তে তিনি দেখতে চান না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এবং তার ঘনিষ্ঠ লোকজন মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় গেলে তাকে কেন্দ্র করে একটা ক্ষমতার বৃত্ত তৈরি হবে। রিয়েল পাওয়ার মমতার থেকে অভিষেকের দিকে ট্রান্সফার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু তার হয়তো প্রকৃত ক্ষমতা থাকবে না। তৃণমূলের লোকজন দিদি বলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে অভিষেককেই তাদের নেতা বলে মানবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দেশের রাজনীতিতে এই মুহূর্তে কোনো বড় টালমাটাল হওয়ার সম্ভাবনা নেই, এবং তারও দিল্লিতে খুব বড় ভূমিকা পালন করার অবকাশও এই মুহূর্তে নেই। আর অভিষেকও জানেন
যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে এই সরকারটা পড়ে যাবে দিল্লির, অভিষেক বড় মন্ত্রী হবে কেন্দ্রে ইন্ডিয়ার সরকার হলে। তো অভিষেক বুঝতে পেরেছেন যে তার সামনে এই গাজরটা ঝোলানো হয়েছে, তিনি এসবে রাজি নন। তিনি চান মমতা মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে। মমতা অভিষেকের বৈঠকের পর কেউ তো আর মুখ খোলেননি, কিন্তু কিছু চুইয়ে চুইয়ে খবর তো বাইরে আসে। সেই খবর থেকে এইটুকু আন্দাজ করা যায় যে অভিষেক এই আর্যিকর কাণ্ডের পর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন, এবং সমাজ মাধ্যমে তৃণমূলের অভিষেকের ঘনিষ্ঠরা বারবার বলছিলেন যে এই সংকটের সময় অভিষেক কেন নিজেকে সরিয়ে নিয়েছে। সুব্রত বক্সী এবং তার টিম মিডিয়া ম্যানেজমেন্ট করছে, এতদিন অভিষেকের অফিস থেকে মিডিয়া ম্যানেজমেন্ট করা হতো, এবং এই ধরনের গণ আন্দোলন মোকাবিলা করার অভিজ্ঞতা তৃণমূলের নেই, তাই লাজে গোবরে অবস্থা। এই আন্দোলন তো বিজেপি, সিপিএম, কংগ্রেসের আন্দোলন নয়, তারা আছেন, তারাও করছেন তাদের মতো করে, কিন্তু এই আন্দোলন মূলত সাধারণ মানুষের। তাই এই আন্দোলনকে প্রতিহত করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। না হলে 28 অগাস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় তিনি যে বক্তৃতা করলেন তা নিয়ে বিতর্ক শুরু হলো। পরের দিন সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ল্যারিফিকেশন দিতে হলো। আপনারা মনে করুন এই ধরনের 180 ডিগ্রি ঘুরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কবে করেছেন। অর্থাৎ চাপ বেড়েছে, এবং অভিষেক যেভাবে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে নেননি। তারপরেই অভিষেক মমতার বৈঠক। গৃহযুদ্ধ শেষ হলো নাকি গৃহযুদ্ধ বাড়লো নাকি আপাত একটা সন্ধি হলো, সেটা কয়েকদিন বাদে দেখা যাবে, যদি দেখি যে অভিষেকের দাবি মতো কিছু ব্যবস্থা সরকার নিচ্ছে। প্রথম কথা দেখুন, মনোজ পান্তকে অর্থ সচিবের পদ থেকে সরিয়ে সেচ দপ্তরের সচিব করা হলো। মনোজ পান্তকে চিফ সেক্রেটারি হওয়ার কথা ছিল, এরকম খবর ছিল। অত্যন্ত দক্ষ এবং সৎ অফিসার মনোজ পান্ত। তার এই সরকারের বিরোধী যারা বিরোধী রাজনৈতিক দলগুলো মনোজ পান্তের সততা নিয়ে কোনোদিন প্রশ্ন তোলেননি। তিনি প্রণব বাবুর প্রাইভেট সেক্রেটারি ছিলেন যখন প্রণব দা অর্থমন্ত্রী, তারপরে ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন 2 বছর, তারপরে অর্থ সচিব। লেখাপড়া জানা মানুষ। একটা মহল থেকে বলা হচ্ছে যে সিবিআই তো তদন্ত করছে দুর্নীতির, এবারে ইডি আসবে, আর সরকারি হসপিটালে আয় ব্যয় বরাদ্দ সেটা কিন্তু অর্থমন্ত্রক থেকে অনেকটা নিয়ন্ত্রিত হয়। এখন অর্থমন্ত্রকে মনোজ পান্ত বেশি দিন থাকলে পরে সিবিআই ইডির তদন্ত হলে সরকারের সমস্যা বাড়তে পারত, কারণ মনোজ পান্ত সাদাকে সাদা কালোকে কালো এরকমই বলে থাকেন বলে আমলা মহলের একটা বড় অংশের ধারণা। তাই 14 তলা হ্যাঁ বললে তিনি হ্যাঁ বলবেন, না বললে তিনি না বলবেন, এই বান্দা মনোজ পান্ত নন। তাই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটি পদে তাকে সরানো হয়েছে বলেই কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে। শুক্রবার গভীর রাতে সিথির মোড়ের কাছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তনীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিছু পথনাটিকা করছিল, তাও 11টার সময়। সেখানে এক সিভিক ভলেন্টিয়ার মত্ত হয়ে এক পুলিশের বাইকে করে এসে তাদেরকে হুমকি দেন, অশালীন কথাবার্তা বলেন। তারপর সেই সিভিক ভলেন্টিয়ারকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। মানুষ ক্ষোভে ফেটে পড়েন। এক পুলিশ কর্মীকেও মানুষ কার্যত আটকে রাখেন।
সকালবেলা আরো মানুষ যোগদান করেন, বিটি রোড অচল হয়ে যায়। তারপর পুলিশের কর্তারা সেই সিভিক ভলেন্টিয়ার এবং যে ওই সিভিক ভলেন্টিয়ারকে যে পুলিশ কর্মী ছাড়িয়ে নিয়ে গেছিলেন তার বিরুদ্ধে তদন্ত করতে সম্মত হয়। তারপর পরিস্থিতি শান্ত হয়। দেখুন মানুষ কিভাবে প্রতিবাদ করছে। আরজিকর ঘটনার পর মানুষের সব সহ্য ধৈর্য সব ভেঙে গেছে, কারণ বহুদিনের পুঞ্জীবিত ক্ষোভ এবার রাজপথে আছড়ে পড়ছে। মানুষ বলছেন যে সিভিক ভলেন্টিয়ার মত্ত অবস্থায় অশালীন আচরণ করছে, তাকে পুলিশ ছেড়ে দিল। একটা সাধারণ মানুষ যদি এই কাণ্ড ঘটাতো, পুলিশ কি তাকে সহজে ছেড়ে দিত? এই প্রশ্নেই মানুষও পথে নেমেছেন। অর্থাৎ নানা জায়গায় পুলিশের বাড়াবাড়ি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং নিরাপত্তার দাবিতে মানুষ রাস্তায় নামছে, এবং যতদিন যাচ্ছে তত কিন্তু আন্দোলন তীব্র হচ্ছে। জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করবেন, একটা কর্মবিরতির ডাক দেওয়া হবে সারা পশ্চিমবঙ্গে, সরকারি বেসরকারি ক্ষেত্রে এরকম শোনা যাচ্ছে। তাদের দাবি কি? কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ, সন্দীপ ঘোষের সাসপেন্ড এবং হসপিটালের পরিকাঠামো উন্নয়ন। আর তদন্ত তো সিবিআই করছে, সিবিআই এর কাছে নিশ্চয়ই দাবি জানাতে হবে দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের চিহ্নিত করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু বাকি যে তিনটে দাবি, কমিশনার হিসাবে বিনীত গোয়েলের অপসারণ, সন্দীপ ঘোষের কে সাসপেন্ড করা এবং সরকারি হসপিটাল মেডিকেল কলেজের পরিকাঠামোর উন্নতি, এগুলো তো রাজ্য সরকারই মানতে পারে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে জুনিয়র ডাক্তারদের আমি কোনো রকম হুমকি দিইনি, আমি তাদের আন্দোলনের সঙ্গে সমব্যথী। কিন্তু যে দাবিগুলো করছে জুনিয়র ডাক্তার, আপনি সেই দাবিগুলো কেন পূরণ করছেন না? শুধু ফাঁসি চাই ফাঁসি চাই বলে বাজার গরম করলে হবে? দেখুন, ফৌজদারি আইন রাজ্য সরকার প্রণয়ন করতে পারেন, কিন্তু ক্রিমিনাল ল যদি রাজ্য সরকার তৈরি করে, আবার এক্সিস্টিং সেন্ট্রাল ল থাকে, তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে সেন্ট্রাল ল প্রিভেল করে। তাই বিধানসভার বিশেষ অধিবেশনে বিল পাশ করবেন, রাজ্যপাল তাদের ডটেড লাইনে সাইন করে দেবেন, হবে না, এটা মনে হয় হবে না। কারণ এক্সিস্টিং ল যথেষ্ট শক্তিশালী এবং সেই ল এর এমন কিছু ধারা আছে, সেই ধারাকে চ্যালেঞ্জ করে অনেকে সুপ্রিম কোর্টে গিয়েছেন। আর পিএন ভাগবতী, যিনি নমস্য বিচারপতি, যিনি পোস্টকার্ডে একজন চিঠি পাঠিয়েছিলেন, সেটাকে গ্রহণ করে তিনি মামলা করেছিলেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল, এই শব্দবন্ধটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি জাস্টিস ভাগবতীর সৌজন্যে। তিনি বলেছিলেন, ক্যাপিটাল পানিশমেন্ট ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ ডেটারেন্ট অফ রেপ, এবং ধর্ষণের শাস্তি পায় গরিব গুরব মানুষ, আর বড় লোকেরা নামি দামি আইনজীবী নিয়োগ করে আইনের ফাঁক গলে বেরিয়েছেন। 20 বছর আগে ধনঞ্জয়ের ফাঁসিও সেই রকম বলেই কিন্তু অনেকে মনে করেন। তাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই বললে আন্দোলন করা যায়, রাস্তায় নামা যায়, নজর ঘোরানো যায়, কিন্তু অভাগিনীর হত্যাকারীদের খুঁজে বার করা এবং স্বাস্থ্যক্ষেত্রে যে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠছে তার সুষ্ঠু তদন্ত কি রাজ্য সরকার করেছে? সিবিআই বারবার করে বলছে যে ওইখানেই ঘটনাটা ঘটেছে, তা নিয়ে সন্দেহ আছে, ঘটনাস্থল অন্য হতে পারে, সেমিনার নয়। অনেক সংবাদ মাধ্যম বলছে সঞ্জয় রায় অভিযোগ অস্বীকার করেছে।
সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বলেছেন তথ্য প্রমাণ লোপাট করার সম্ভাবনা আছে। মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ সাধারণত করে থাকেন ফরেনসিক চিকিৎসকরা। এক্ষেত্রে কি ফরেনসিক চিকিৎসকরা করেছিলেন নাকি ফরেনসিক এক্সপার্ট যারা চিকিৎসক নন তারা করেছিলেন? মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ ফরেনসিক চিকিৎসকরা করেন, তারা বিশেষজ্ঞ চিকিৎসক। আর ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেন ফরেনসিক এক্সপার্টরা, তারা কিন্তু ডাক্তার নন। প্রচুর পরস্পর বিরোধী বয়ান আসছে। উত্তরবঙ্গ লবির ভূমিকা সামনে চলে আসছে। তারাই বকলমে স্বাস্থ্য ভবনকে নিয়ন্ত্রণ করেন। স্বাস্থ্য সচিব আছেন একজন, কিন্তু তিনি নাকি ঠুটো জগন্নাথ। দাস সাম্রাজ্যের কেউ কোনো নির্দেশ দিলে তিনি মুখ বুজে সেই নির্দেশ পালন করেন। এই অভিযোগ উঠছে শুধু সাধারণ মানুষ তো করছেন না, চিকিৎসক ফ্র্যাটার্নিটির মধ্যে থেকে এগুলো উঠছে। বিভিন্ন মেডিকেল কলেজে উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে পোস্টারিং হয়েছে। কিছু কিছু চিকিৎসকের বিরুদ্ধে মানুষ সরব হয়েছেন। এক চিকিৎসক, সে মেদিনীপুর মেডিকেল কলেজের, সেখানকার জুনিয়র ডাক্তার ছাত্রীদের আইটেম সঙ্গের সঙ্গে নাচ করতে বাধ্য করত। পাশ করার পর সে 3 বছর হোস্টেলে ঘর দখল করে আছে অভিযোগ। কেউ কিছু জানতো না। এখন ছেলে মেয়েদের ক্ষোভের জ্বালা মুখ খুলে গেছে, সংবাদ মাধ্যমের সামনে তারা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে। 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারেন। অন্য কোথাও হলে দেখতেন সঙ্গে সঙ্গে তার পদত্যাগ চেয়ে বসতেন, কিন্তু তিনি ছাত্রদের দাবি কিন্তু মানছেন না। কেন সন্দীপ ঘোষকে এত প্রশ্রয় দিয়েছে স্বাস্থ্যকর্তারা? इसके पीछे राज क्या है? যে চিকিৎসক কোনোদিন সরকারি চিকিৎসা ব্যবস্থার অংশ ছিলেন না, তিনি শুধু প্রভাবশালীর ঘনিষ্ঠ হওয়ার জন্যই বকলমে স্বাস্থ্য মন্ত্রক চালান, এই অভিযোগ উঠছে। এবং আর্চিকর কাণ্ডের প্রভাব তো শুধু আর রাজ্যে সীমাবদ্ধ নেই, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে গেছে। ল্যান্সেট পত্রিকায়, যেটা চিকিৎসক মহলের কাছে অত্যন্ত একটা কি সম্মানজনক পত্রিকা, সেখানে কোনো গবেষণা প্রকাশিত হলে চিকিৎসকরা সেটা মন দিয়ে পড়েন, এবং ল্যান্সেট পত্রিকায় কোনো গবেষণাপত্র প্রকাশ হলে তার গুরুত্ব চিকিৎসক মহলের কাছে অপরিসীম। সেখানেও আর্চিকরের ঘটনার উল্লেখ করা আছে। এবং চিকিৎসকরা বলছেন বিচার চাই, দোষীদের মুখোশের আড়ালের বাইরে নিয়ে আসতে হবে। কলকাতা শহরের একটা মেডিকেল কলেজ হসপিটালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্য প্রশাসনের উপর অনাস্থা প্রকাশ করেছে। রাজ্যপাল জগদীপ ধনকর, মার্জনা করবেন, রাজ্যপাল সিবি আনন্দ বোস, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। তার আগে রাষ্ট্রপতির সঙ্গে তিনি দেখা করেছেন। রাষ্ট্রপতি আর্চিকর কাণ্ড নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতিকেও বিদ্যে ছাড়েননি তৃণমূলের মুখপাত্ররা। কপিল সিব্বল, তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি। আর্চিকর কাণ্ডটা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন যে রেজলিউশন নিয়েছে সেটা অত্যন্ত দুর্বল। সুপ্রিম কোর্টের আইনজীবীরাই কপিল সিব্বলের বিরুদ্ধে সরব হচ্ছেন। Something is cooking up in Delhi. এবং এই জনগণের আন্দোলনকে রোখার ক্ষমতা শাসকের নেই, তাই শাসক বিভ্রান্ত। একের পর এক ভুল পদক্ষেপ। সন্দীপ ঘোষকে সসম্মানে পুনর্বহাল করা হয়েছিল কেন? শাসক দলের মধ্য থেকে প্রশ্ন উঠছে। বিভিন্ন চিকিৎসককে কেন তলব করা হচ্ছিল? তারা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বলে? ছাত্র সমাজের
ডাকে যে নবান্ন অভিযান হলো, তার উদ্যোক্তাদের পুলিশ গ্রেপ্তার করেছিল, মাননীয় বিচারক অমৃতা সিনহা তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। প্রশ্ন করেছেন সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়নি। আরজি করের ঘটনার দিন ছবি ভাইরাল হয়েছে, ইন্দিরা দেবী যে ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যা অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়, এমনকি পরিবারের কাছেও। অডিও ভাইরাল হচ্ছে, তাতে বলা হচ্ছে অসুস্থ, গুরুতর অসুস্থ, আত্মহত্যা। একজন ফোনে বলছেন নির্যাতিতা পরিবারের সম্ভবত বাবা মার সঙ্গে, সেই অডিও কলের সত্যতা যাচাই আমার পক্ষে করা সম্ভব হয়নি, যে আপনার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় ঘটনাটা ঘটেছে? অন্য কোথাও ঘটনা ঘটার পর কি অভাগিনীর দেহটাকে ওখানে রাখা হয়েছিল? ন্যাশনাল মেডিকেল কলেজের সন্দীপ ঘনিষ্ঠ ডেটা এন্ট্রি অপারেটর ঘটনাস্থলে কি করছিলেন? সন্দীপের আইনজীবী ওখানে কি করছিলেন? প্রশ্নের উত্তর নেই। সিবিআই ঘটনা ঘটার 96 ঘন্টা পরে তদন্তভার হাতে নিয়েছেন। সহযোগিতা তারা পাচ্ছেন না পুলিশের কাছ থেকে। বয়ানে অনেকের অসঙ্গতি, অনেকের পলিগ্রাফ টেস্ট হয়েছে। 5ই সেপ্টেম্বর মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে সিবিআই। এই তদন্তের সময় লাগবে, কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না। তাড়াতাড়ি করলে অনেক সময় বিচার ঠিক হয় না, আবার খুব দেরি করলেও বিচার আসে না। আরেকটু সময় সিবিআই কে দিতে হবে। যতদিন না পর্যন্ত অভাগিনীর ধর্ষণ খুনের অপরাধীরা ধরা পড়ে এবং স্বাস্থ্যক্ষেত্রে যে বিপুল দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির পর্দা ফাঁস না হয়, ততদিন পর্যন্ত আমার মনে হয় নাগরিকদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলতেই থাকবে। অনেক ডাক্তার বলছেন যে সাধারণ মানুষ তাদের মোবাইলের কলার টিউন করুন, উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছেন যে শুধু অভাগিনীর মা বাবা নয়, অন্য ডাক্তারদের মা বাবাকেও আন্দোলন মঞ্চে সামিল করা হোক। পুজোর বাকি আর কটা দিন। চ্যানেলে তো আগে আমরা দেখতাম স্ক্রিনের ডান দিকে গোল করে বাকি আর এতদিন, বাকি আর এতদিন। চ্যানেলগুলো এবার আশা করি করবে যে অভাগিনীর মৃত্যুর পর এতদিন কেটে গেল, এতদিন কেটে গেল, এক একটা করে দিন বাড়বে, চ্যানেলগুলো স্ক্রিনের ডান দিকে গোল করে লিখবে। আমরা মৃন্ময়ী মাতৃমূর্তির মধ্যে চিন্ময়ী জগৎ মাতার সন্ধান করি না দুর্গাপুজো? এই মেয়েটিও দুর্গাপুজো করতে জানেন। তাহলে মাকে আমরা তখনই অন্তরের অন্তরতম স্থল থেকে বরণ করতে পারবো যখন এই অভাগিনীর খুনিদের শাস্তি দিতে পারবো, অন্তত তারা চিহ্নিত হোক। মা তো দুষ্টের দমন আর শিষ্টের পালনের কথা বলেন। মাতৃশক্তি লাঞ্ছিত, অত্যাচারিত, ধর্ষিত হলো সরকারি মেডিকেল কলেজ হসপিটালে, যেটা ডাক্তারদের সেকেন্ড হোম, সব থেকে সেফ জায়গা বলে তারা মনে করেন। সেখানে যদি এই ঘটনা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নটাই কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের। জবাব আমরা চাই, কারণ স্বজন হারানো শ্মশানে এই দুর্বৃত্তদের চিতা তুলতেই হবে, এটা আমাদের অঙ্গীকার। আশা করি আপনাদের সবারও একই অঙ্গীকার। আশা করব যে খুব দ্রুত সিবিআই তদন্ত শেষ করবে। তারা কিন্তু তদন্ত করছেন, তারা যে ঢিলে দেননি, এটা যারা ইডি সিবিআই বিট করে সেই সমস্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলে আমার মনে হলো। কিন্তু এত পরস্পর বিরোধী বয়ান, অনেক মিসিং লিঙ্ক খুঁজে বার করা যাচ্ছে না, এবং সেটা না পেলে আদালত গ্রাহ্য প্রমাণ তো পাওয়া যাবে। সেই আদালত গ্রাহ্য প্রমাণের সন্ধানেই রয়েছে কিন্তু সিবিআই। অনেকে কমেন্ট বক্সে লেখেন কিচ্ছু পারবে না সিবিআই,
সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের উপর ভরসা রাখতেই হবে। আমি নেতির সাধনা করার লোক নই। সিবিআই এর সাকসেস রেট প্রায় 75%। নির্ভয়া কাণ্ডের কিনারা দিল্লি পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সিবিআই করেছিল। এবারও অভাগিনীর ধর্ষণ হত্যা রহস্যের তদন্ত সিবিআই করতে পারবে বলে আমি আশাবাদী, কারণ মানুষের আশায় বসতি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.